হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছো। আজকে আমরা এই টেল অফ টু সিটিজ এই বিখ্যাত নোবেলটি থেকে একটি মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চিন নিয়ে আলোচনা করব। আজকের কোশ্চিনটি হচ্ছে ডিসকাস এ টেল অফ টু সিটিজ ইজ এ হিস্টোরিক্যাল নোবেল। অর্থাৎ এ টেল অফ টু সিটিজ এটা একটা হিস্টোরিক্যাল নোবেল। এই বিষয়টা অর্থাৎ এই কোশ্চিনটা নিয়ে আমরা আলোচনা করব। তো আলোচনা শুরু করার পূর্বে আমি তোমাদেরকে বলি যে আমরা এই কোশ্চিনটা পয়েন্টের ভিত্তিতে আলোচনা করব। তোমরা চাইলে এই কোশ্চিনটা টপিক সেন্টেন্স বেজও লিখতে পারো, অর্থাৎ টপিক সেন্টেন্স আউট করার মাধ্যমে লিখতে পারো, কিন্তু আমি এই কোশ্চিনটার জন্য কিছু পয়েন্ট আউট করেছি। এই পয়েন্টগুলোই এখানে মূলত আলোচনা করব। ওকে, তো প্রত্যেকটা কোশ্চিন শুরু করার জন্য প্রথমে একটা ইন্ট্রোডাকশন লিখতে হয়। তো ইন্ট্রোডাকশনটা তোমরা চাইলে তোমাদের মতো করে দিতে পারো। তো আমি আমার মতো করে একটা ইন্ট্রোডাকশন বলছি। হিস্টোরিক্যাল নোভেল হলো ওই ধরনের নোভেল যে নোভেলের মাধ্যমে আমরা ইতিহাস সম্পর্কে ধারণা পাই, অথবা যে নোভেলটার মাধ্যমে আমরা ঐতিহাসিক বিষয়বস্তু বা ঐতিহাসিক যে তাৎপর্য, এই তাৎপর্যগুলো ফুটে ওঠে, এটাই হচ্ছে হিস্টোরিক্যাল নোভেল। তো এ টেল অফ টু সিটিজ এই নোভেলটি লিখেছেন বিখ্যাত ভিক্টোরিয়ান নোভেলিস্ট চার্লস ডিকিন্স। চার্লস ডিকিন্সের লাইফ ডিউরেশন 1812 সাল থেকে 1870 সাল পর্যন্ত। তো গাইস, একটা বিষয় তোমাদেরকে মনে করিয়ে দিই, তোমরা অবশ্যই এই রাইটারের লাইফ ডিউরেশনটা দিবে। রাইটারের লাইফ ডিউরেশনটা যখন দিবে তখন কিন্তু কোশ্চেনের মান আরও একটু বেড়ে যাবে। ওকে, তো গাইস চলো এবার আমরা আলোচনা করি এ টেল অফ টু সিটিজ এটা একটা হিস্টোরিক্যাল নোভেল অর নোভেল না, এইটা আমরা আলোচনা করব। তো সর্বপ্রথমে এই কোশ্চেনটার জন্য আমরা যে পয়েন্ট দিব সেটা হচ্ছে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড। আমরা দেখব যে এই নোভেলটার সাথে হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ডের মিল আছে কিনা। আচ্ছা গাইস, এ টেল অফ টু সিটিজ এই নোভেলটার ব্যাকগ্রাউন্ড কিন্তু চার্লস ডিকেন্স নিয়েছে ফ্রেঞ্চ রিভলিউশন থেকে। ফ্রেঞ্চ রিভলিউশনের সাথে এই নোভেলটার ব্যাকগ্রাউন্ড কিন্তু পুরোপুরি মিলে যায়, এবং এই নোভেলটাতে কিন্তু চার্লস ডিকেন্স ফ্রেঞ্চ রিভলিউশনের রেফারেন্স দিয়েছে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে এই নোভেলটার ব্যাকগ্রাউন্ড ইতিহাস থেকে নেওয়া হয়েছে। ওকে, তাহলে আমরা বলতে পারি যে এটা একটা ঐতিহাসিক নোভেল। গাইস, আরও একটি বিষয় হচ্ছে চার্লস ডিকেন্স কিন্তু এই নোভেলটার যে টাইম পিরিয়ড দেখিয়েছে 1775 সাল থেকে 1793 মতান্তরে 1794 সাল পর্যন্ত, যেটার মধ্যে ফ্রেঞ্চ রিভলিউশন পুরোপুরি পড়ে যায়। অর্থাৎ ফ্রেঞ্চ রিভলিউশন 1789 সালে ঘটেছিল। মূলত ফ্রেঞ্চ রিভলিউশন থেকে এই নোভেলটার ব্যাকগ্রাউন্ডটা নেওয়া হয়েছে। যাই হোক, এই কোশ্চিনটাকে প্রুভ করার জন্য আমরা নেক্সট যে পয়েন্ট দিব সেটা হচ্ছে হিস্টোরিক্যাল থিম অফ ফ্রেঞ্চ রিভলিউশন। অর্থাৎ এখানে ফরাসি বিপ্লবের ঐতিহাসিক থিম, অর্থাৎ ফরাসি বিপ্লবের যে বিষয়বস্তু এখানে কিন্তু তুলে ধরেছেন। গাইস, আমরা যদি এই নোভেলটার মেইন থিমকে ডিসকাস করি তাহলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে ফ্রেঞ্চ রেভলিউশন। ফ্রেঞ্চ রেভলিউশনের যে সময়সীমা, ফ্রেঞ্চ রেভলিউশনের যে ব্রুটালিটি, যে নিষ্ঠুরতা, এই নিষ্ঠুরতার সব কিছুই কিন্তু এই নোভেলটাতে ফুটিয়ে তোলা হয়েছে। আমরা যদি এই নোভেলটার কাহিনীটা পুরোপুরি অ্যানালাইসিস করি তাহলে আমরা দেখতে পাবো যে এইটা ফ্রেঞ্চ রিভলিউশনের সাথে পুরোপুরিভাবে মিলে যায়। তো আমরা এখান থেকে বলতে পারি যে এ টেল অফ টু সিটিজ এটা একটা হিস্টোরিক্যাল নোভেল। এরপরে আমরা নেক্সট যে পয়েন্টটা দিব সেটা হচ্ছে ফল অফ বাস্তিল, অর্থাৎ বাস্তিল দুর্গের পতন। এই নোভেলটাতে চার্লস ডিকেন্স কিন্তু বাস্তিল দুর্গের পতন সম্পর্কে খুব ভালোভাবে কনসেপশন দিয়েছে। অর্থাৎ ফ্রান্সের যে অ্যারিস্টোক্রেটিক পিপুল ছিল, এই অ্যারিস্টোক্রেটিক পিপুলরা কি করেছিল, সাধারণ মানুষদের উপরে নির্যাতন করেছিল, অত্যাচার করেছিল। তো তখন অর্থাৎ এই ফ্রেঞ্চ রিভলিউশনের সময় ফ্রান্সের যে রাজা ছিল, অর্থাৎ রাজা ষোড়শ লুই, এই ষোড়শ লুই কিন্তু ফ্রান্সের তখন রাজা ছিল। তো ফ্রান্সে তখন রাজতন্ত্র ছিল। রাজতন্ত্রের বিরুদ্ধে যারা কথা বলতো, রাজতন্ত্রের বিরুদ্ধে যারা কণ্ঠস্বর উঠাতো, তাদেরকেই এই ফ্রান্স মোনার্কি, ফ্রান্স রাজতন্ত্র অর্থাৎ ফ্রান্সের অ্যারিস্টোক্রেটিক পিপুলরা ধরে নিয়ে গিয়ে বাস্তিল দুর্গে কিন্তু বন্দি করে রাখতো এবং তাদেরকে বিভিন্নভাবে নির্যাতন করতো। তো ফ্রান্সের অ্যারিস্টোক্রেটিক পিপুলরা কি করেছিল, ফ্রান্সের রাজতন্ত্র কি করেছিল, এই যে সাধারণ লোকজন অর্থাৎ কমন পিপুল, এই কমন পিপুলদের ওপর ট্যাক্সেশনের বোঝাটা চাপিয়ে দিয়েছিল।
তো ফ্রান্সে পুরোপুরিভাবে দারিদ্রতা নেমে এসেছিল, অরাজকতা নেমে এসেছিল, হত্যা যেন তাদের কাছে কোনো বিষয় না, খুন খারাপি তাদের কাছে যেন কোনো বিষয় না, এমন একটা পরিস্থিতি সৃষ্টি হয়ে গেছিল। তো সাধারণ লোকজন অর্থাৎ কমন পিপুলরা এই বিষয়টা সহ্য করতে করতে, এই অত্যাচারটা সহ্য করতে করতে 14 জুলাই 1789 সালে এই বাস্তিল দুর্গে আক্রমণ করে। আর এই রেভলিউশনারিদের নেতা ছিল মিস্টার ডিফার্স এবং তার ওয়াইফ ম্যাডাম ডিফার্স। তো এদের নেতৃত্বে বাস্তিল দুর্গে আক্রমণ করা হয় এবং বাস্তিল দুর্গে আক্রমণ করে গভর্নরকে শিরচ্ছেদ করা হয় এবং সেখানে 8 জন প্রহরীকে হত্যা করা হয়। তো এই যে বাস্তিল দুর্গে আক্রমণ করলো কমন পিপুলরা, এই বাস্তিল দুর্গে আক্রমণ করে বাস্তিল দুর্গে যতগুলো কমন পিপুলকে বন্দী করে রেখেছিল সকলকে কিন্তু মুক্ত করে আনলো। মুক্ত করে আনার পর রেভলিউশন বিপ্লবের মাত্রা এতটাই বেড়ে গেল যে তারা ফ্রান্সের অ্যারিস্টোক্রেটিক পিপুলদেরকে খুঁজে খুঁজে বের করে গিলোটিনের মাধ্যমে হত্যা করা শুরু করলো। তো এইভাবেই বাস্তিল দুর্গের কিন্তু পতন ঘটলো। ওকে, তো এই যে বাস্তিল দুর্গের পতন, এটা কিন্তু ফ্রান্সের একটা ঐতিহাসিক ঘটনা। তো এখানে কিন্তু সবকিছু ইতিহাসের সাথে মিলে যাচ্ছে। সো আমরা বলতে পারি এ টেল অফ টু সিটিজ একটা হিস্টোরিক্যাল নোভেল। তো গাইস, এটার জন্য আমরা নেক্সট যে পয়েন্ট দিব সেটা হচ্ছে কনসেপশন অফ গিলোটিন, গিলোটিনের ধারণা। গিলোটিন কি এটা আগে আমরা জেনে নিই। স্ক্রিনে দেখো একটা পিকচার আছে, তোমরা এটার দিকে তাকাও, তাহলেই এই গিলোটিন সম্পর্কে ধারণা পাবে। গিলোটিন হচ্ছে একটা মেশিন। জোসেফ গিলোটিনের নাম অনুসারে এই গিলোটিনের নামকরণ করা হয়েছিল। তো গিলোটিন অর্থাৎ ফ্রান্স রেভলিউশনের সময় অ্যারিস্টোক্রেটিক পিপুলদেরকে ধরে নিয়ে গিয়ে এই গিলোটিনের মধ্যে তার মাথাটা রেখে ওপর থেকে ব্লেড ছুড়ে দিত, তখন তার মাথাটা ধর থেকে আলাদা হয়ে যেত। এটা হচ্ছে গিলোটিন। আর এই গিলোটিনের মাধ্যমে সকল অ্যারিস্টোক্রেটিক পিপুলদেরকে হত্যা করা হয়েছিল, শিরচ্ছেদ করা হয়েছিল। তো এখানে চার্লস ডিকেন্স এই গিলোটিন কেন ব্যবহার করেছে, গিলোটিন এই মেশিনটা ব্যবহার করার পিছনে আরও একটি কারণ হচ্ছে এইটার মাধ্যমে অর্থাৎ বিপ্লবের তীব্রতাকে প্রকাশ করেছে। বিপ্লব কতটা তীব্র পরিমাণে ছিল ফ্রেঞ্চ রেভলিউশনের সময়, এই বিপ্লবের তীব্রতাকে প্রকাশ করার জন্য গিলোটিন এই মেশিনটার ব্যবহার করেছেন এই নোবেলে চার্লস ডিকেন্স। ওকে, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে এইটা অর্থাৎ ইতিহাসের সাথে মিলে যাচ্ছে। সো আমরা আবারও বলতে পারি যে এ টেল অফ টু সিটিজ একটা হিস্টোরিক্যাল নোভেল। নেক্সট যে পয়েন্টটা দেব, এটাই আমরা লাস্ট পয়েন্ট, এরপরে আর পয়েন্ট দিব না। সেটা হচ্ছে দ্য ইউজ অফ মিথ ফ্রম দ্য হিস্টোরিক্যাল পার্সপেক্টিভ, অর্থাৎ ঐতিহাসিক পার্সপেক্টিভ থেকে মিথের ব্যবহার। তো আমরা দেখি যে চার্লস ডিকেন্স এই নোভেলটাতে মিথের ব্যবহার করেছে তার নিজের মতো করে। ওকে, মিথের ব্যবহার অর্থাৎ ক্লাসিক মিথের ব্যবহার করেছে তার নিজের মতো করে। তো এখানে আমরা সুন্দরভাবে দুইটা মিথের বৈশিষ্ট্য পাই, সেটা হচ্ছে গরগোরাস আর আরেকটা হচ্ছে দ্য ল্যান্ড স্টোন, ল্যান্ড স্টোন। তো গরগোরাস কি, অ্যাকর্ডিং টু ক্লাসিক্যাল মিথ অর্থাৎ ক্লাসিক্যাল মিথে যদি আমরা দেখি, গরগোরাস মূলত 3 জন বোনকে বোঝাচ্ছে, 3 সিস্টার। তো এই 3 সিস্টার তারা কি করতো, দেখো স্ক্রিনে একটা ছবি এসেছে, তোমরা দেখো গরগোরাস, এটা হচ্ছে যে একটা মিথিক্যাল ক্যারেক্টার। তো এরা তাদের মাথায় সাপ রাখতো, অর্থাৎ আমাদের যেমন চুল রয়েছে তাদের মাথায় ছিল সাপ। তো এদের দিকে যদি কেউ তাকাতো তাদেরকে তারা সাথে সাথে পাথর বানিয়ে দিত। তো এখানে এই গরগোরাসকে কোয়ালিটি, ফেথ এবং ডেথ, এই তিনটার অর্থাৎ নিষ্ঠুরতা, ভাগ্য এবং মৃত্যু, এই তিনটার প্রতীক হিসেবে কিন্তু এখানে চার্লস ডিকেন্স দেখিয়েছে। তো আরেকটা মিথ যেটা ব্যবহার করেছেন সেটা হচ্ছে ল্যান্ডস্টোন। ল্যান্ডস্টোন হচ্ছে সেই পাথর যেটা দ্বারা জাহাজকে অর্থাৎ চলমান জাহাজকে থামানো যায়। তো এভাবে এই নোভেলটাতে চার্লস ডিকেন্স মিথেরও ব্যবহার করেছে। তাহলে আমরা এটার পরিপ্রেক্ষিতে বলতে পারছি যে এ টেল অফ টু সিটিজ পুরোপুরি একটা হিস্টোরিক্যাল নোভেল। তো অবশেষে অর্থাৎ সবশেষে তোমরা একটা কনক্লুশন দিবে, আর কনক্লুশন তোমরা নিজেদের মতো করে দিবে। তো এই ছিল আজকে আমাদের আলোচনা। আশা করি তোমাদের কনসেপশন পুরোপুরি ক্লিয়ার হয়ে গিয়েছে। তো আজ আর কথা বলবো না, ভালো থাকবে এবং তোমরা নিয়মিত পড়াশোনা করবে। আল্লাহ হাফেজ।